শুরুতেই এক নজরে দেখে নেব আজকের এক্সক্লুসিভ সংবাদের শিরোনামগুলি। আপনারা দেখছেন আপনাদের প্রিয় বাংলা ডিজিটাল সংবাদ চ্যানেল রোজ বাংলা। কিষাণ সম্মান নিধি প্রকল্পের বড় সুখবর, 17তম কিস্তির টাকা দেশের মোট 9 কোটি কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি পাঠালেন নরেন্দ্র মোদী। অপরদিকে রাজনৈতিক জল্পনা উস্কে কোচবিহারে বিজেপি রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজের বাড়িতে মমতা ব্যানার্জি দল বদলের প্রবল জল্পনা। ইডি এবং সিবিআই এর উপর নির্ভর করে নির্বাচনে জেতা যাবে না, জানালেন খোদ বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। ইডি এবং সিবিআই নির্ভরতা ডুবিয়েছে বঙ্গ বিজেপিকে, স্পষ্ট জানিয়ে দিলেন সুকান্ত বাবু। অপরদিকে রাস্তার মাঝেই তৃণমূল নেতাকে দেখেই পা ছুঁয়ে প্রণাম, ফের জল্পনা উস্কালেন বিজেপির সাংসদ সৌমিত্র খা। তৃণমূলে যোগদানের জল্পনা রাজ্য রাজনীতিতে। অপরদিকে বকরি ঈদে কুরবানি গরু, ভয়াবহ হিংসায় উত্তাল ওড়িশার বালেশ্বর। জারি ইতিমধ্যে কারফিউ বন্ধ করা হলো ইন্টারনেট পরিষেবা। অপরদিকে বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহার বিয়েতে যাচ্ছেন না বাবা শত্রুঘ্ন সিনহা। মুসলিম জামাইয়ের জন্যই কি এমন সিদ্ধান্ত? জল্পনা বলিউড জুড়ে। নাবালিকাকে যৌন নিগ্রহে অভিযুক্ত প্রাক্তন মুখ্যমন্ত্রী, অবশেষে সিআইডি দপ্তরে গিয়ে জিজ্ঞাসাবাদের মুখোমুখি প্রাক্তন মুখ্যমন্ত্রী। স্বাস্থ্য দপ্তরে 2000-এর বেশি শূন্যপদে নিয়োগ করছে রাজ্য স্বাস্থ্য দপ্তর। জেলায় জেলায় আজকে লাল সতর্কবার্তা জারি, ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। অবশেষে স্বস্তি দক্ষিণবঙ্গে। আবহাওয়া কেমন থাকবে বিস্তারিত জানাবো। দেখছেন প্রিয় চ্যানেল রোজ বাংলা। সংবাদগুলি নিয়মিত দেখবার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করবেন। গুরুত্বপূর্ণ মতামত লিখে জানাবেন কমেন্ট বক্সে, লাইক করে শেয়ার করতে ভুলবেন না। দেশের কোটি কোটি কৃষক ভাইদের জন্য বিরাট বড় সুখবর। মঙ্গলবার বারাণসী থেকে দেশের মোট 9 কোটি 26 লক্ষ কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার 17তম কিস্তির 2000 টাকা স্থানান্তর করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ দফায় দেশের মোট 9 কোটি 26 লক্ষ কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে মোট 20,000 কোটি টাকা পাঠানো হলো কেন্দ্রীয় সরকারের তরফ থেকে। এই প্রকল্পের অধীনে বছরে 2,000 টাকা করে 3টি কিস্তির মাধ্যমে মোট 6,000 টাকা কৃষকদের পাঠানো হয়। তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরপরই নরেন্দ্র মোদী প্রথমে প্রধানমন্ত্রী কিষাণ যোজনা সংক্রান্ত ফাইলে স্বাক্ষর করেন। এই স্কিমের 17তম কিস্তির টাকা এবার কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠালো কেন্দ্রীয় সরকার। অপরদিকে প্রবল জল্পনা উস্কে বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজের বাড়িতে পৌঁছে গেলেন খোদ বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। মঙ্গলবার সকালে জেলা পুলিশের তরফে ফোনে অনন্ত মহারাজের সঙ্গে যোগাযোগ করা হয়। তখনই তাকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয় তার বাড়িতে যাচ্ছেন খোদ বাংলার মুখ্যমন্ত্রী। কিন্তু প্রশ্ন হলো কেন? লোকসভা নির্বাচনে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের হাত থেকে হারানো জমি উদ্ধার করেছে কোচবিহারে তৃণমূল কংগ্রেস। জমি উদ্ধারের পর সংগঠনের দিকে আরও বেশি করে নজর দিচ্ছে তৃণমূল। সেই আবহে অনন্ত মহারাজের বাড়িতে মুখ্যমন্ত্রীর যাওয়ার বিষয়টি নিশ্চিতভাবে রাজনৈতিক দিক থেকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজের সাক্ষাতের পর কোচবিহার জেলার রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত দেখতে শুরু করেছেন অনেকেই, এবং সেই ঘটনায় ইতিমধ্যে অগ্নিশর্মা কোচবিহার বিজেপির জেলা নেতৃত্ব। বিজেপির সাংসদ হয়েও অনন্ত মহারাজ কেন মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করে দিয়েছেন কোচবিহার জেলার বিজেপি নেতারা। সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে কোচবিহার আসনে অমিত শাহের ডেপুটি নিশীথ প্রামাণিককে হারিয়ে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী জগদীশ বর্মা বসুনিয়া। উত্তরবঙ্গে বিজেপির কাছ থেকে ওই আসনটি ছিনিয়ে নিয়েছে তৃণমূল, আর সেখানেই তৃণমূলের সর্বোচ্চ নেত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন বিজেপির অনন্ত মহারাজ। এই ঘটনায় জেলায় ক্রুদ্ধ বিড়ম্বিত বিজেপি নেতা বিধায়করা ইতিমধ্যে নালিশ জানাতে শুরু করেছেন রাজ্য নেতৃত্বের কাছে। সব থেকে আশ্চর্যের বিষয়, ক্ষোভের বাঁধ ভাঙল মমতা ব্যানার্জির সঙ্গে একটি বৈঠকের মাধ্যমেই। নিজে একটি জাতীয় দল অর্থাৎ বিজেপির রাজ্যসভার সাংসদ হয়েও সাংবাদিকদের সামনে এদিন অনন্ত মহারাজ স্পষ্ট জানালেন তিনি নাকি কোনো দল করেন না। যেহেতু সাংসদ হয়েছেন তাই মেয়াদ সীমার শেষ পর্যন্ত তিনি সাংসদ থাকবেন, এর বাকি তিনি কিছু জানেন না। আর এই কথা শুনেই এখন মাথায় হাত পড়েছে পদ্ম শিবিরের। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে এই বৈঠক করে বিজেপিকে তুলোধনা করেছেন অনন্ত মহারাজ। মানে উত্তরবঙ্গের রাজবংশী নেতাদের অন্যতম মাথা অনন্ত মহারাজ বিজেপির রাজ্যসভার সাংসদ কার্যত এদিন বুঝিয়েই দিয়েছেন জার্সি বদল সম্ভবত এখন শুধু সময়ের অপেক্ষা মাত্র। শুধুমাত্র কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি এবং সিবিআই এর উপর নির্ভর করে নির্বাচনে ভোটে জেতা যাবে না। ইডি এবং সিবিআই নির্ভরতা ডুবিয়েছে বঙ্গ বিজেপিকে। বিজেপির বিপর্যয় নিয়ে এবার বিস্ফোরক দাবি সুকান্ত মজুমদার বিজেপির রাজ্য সভাপতির।
ইডি এবং সিবিআই নির্ভরতা যে দলকে ডুবিয়েছে তা কার্যত স্বীকার করে নিলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। দলীয় সূত্রে খবর, সোমবার সল্টলেকের দলীয় কার্যালয়ে রুদ্ধদ্বার বৈঠকে রাজ্য এবং জেলা নেতাদের উদ্দেশ্যে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের তাৎপর্যপূর্ণ মন্তব্য, ইডি এবং সিবিআই এর ওপর ভরসা করলে আর চলবে না। সব বিষয়ে দিল্লির মুখাপেক্ষী হয়ে থাকলে চলবে না। আত্মনির্ভর হতে হবে বঙ্গ বিজেপিকে, বুথকে শক্তিশালী করতে হবে, তবেই তৃণমূলের মোকাবিলা করা যাবে বলে দাবি সুকান্ত মজুমদারের। এই বিষয়টি নিয়ে বিজেপির মধ্যে আগে থেকে চর্চা শুরু হয়েছিল যে ইডি এবং সিবিআই এর উপর নির্ভর করে চলছে বঙ্গ বিজেপি। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বড় হাতিয়ার কেন্দ্রীয় এজেন্সি ইডি এবং সিবিআই। বিজেপির বিরুদ্ধে ইডি এবং সিবিআইকে রাজনৈতিকভাবে ব্যবহারের অভিযোগও বারবার তুলেছে তৃণমূল সহ বিরোধী রাজনৈতিক দলগুলি। সেই পরিস্থিতিতে দলের অভ্যন্তরীণ বৈঠকে কেন্দ্রীয় এজেন্সির নির্ভরতা যে নেতা কর্মীদের মধ্যে রয়েছে তা কার্যত স্বীকার করে নিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। বিজেপির দলটির পুরনোদের একাংশের কথায় সুকান্ত মজুমদার সঠিক কথাটাই বলেছেন। কেন্দ্রীয় এজেন্সি তৃণমূলের কাকে কবে গ্রেপ্তার করবে এসব করে দলের সংগঠন বাড়বে না। তাছাড়া ইডি সিবিআইকে যেভাবে কথায় কথায় হাতিয়ার করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, সেটা মানুষ একেবারেই ভালোভাবে নেয়নি, আর দলেরও ক্ষতি হচ্ছে, এমনটাই মনে করছেন আদি বিজেপি নেতারা। রাস্তার মাঝে তৃণমূল নেতাকে দেখেই পা ছুঁয়ে প্রণাম, ফের দল বদলের জল্পনা উস্কালেন বিজেপির সৌমিত্র খা। লোকসভা নির্বাচনের ফল প্রকাশিত হবার পর থেকেই সুর নরম বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খার। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভূয়সী প্রশংসা শোনা গিয়েছিল সৌমিত্র খার মুখে। কোনো রকম রাগটাগ না করেই জানিয়ে দিয়েছিলেন অভিষেক ব্যানার্জি অত্যন্ত ভালো কাজ করেছেন এবারের লোকসভা নির্বাচনে, তাই তৃণমূল ভালো ফলাফল করেছে। মুখ খুলেছিলেন বিজেপি নেতৃত্বের বিরুদ্ধে, জানিয়ে শোরগোল পড়েছিল রাজনৈতিক মহলে। এবার একেবারে প্রকাশ্য রাস্তায় প্রভাবশালী তৃণমূল নেতার পা ছুঁয়ে প্রণাম করলেন বিজেপি সাংসদ। মঙ্গলবার বাঁকুড়া রতনপুরে ভাবতারণ চক্রবর্তীকে দেখা মাত্রই প্রণাম ঠোকেন সৌমিত্র খা, জানিয়ে স্বাভাবিকভাবেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জল্পনা। সৌমিত্র খা এবার যোগ দিচ্ছে তৃণমূলে, এমনটাই ছড়িয়েছে জল্পনা। অপরদিকে প্রতিবেশী রাজ্য বিহারে সেতু বিপর্যয়, উদ্বোধনের আগেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ল 12 কোটি টাকা নবনির্মিত সেতু। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বিকেলে আরারিয়া জেলায়। সিকতি এবং সুরসাকান্তের মধ্যে যাতায়াত আরও সহজ করতেই সেতুটি নির্মাণ করা হয়েছিল। বাঁকড়া নদীর ওপর সেতুর অংশটি আচমকাই ভেঙে পড়ে বিকেলে। নদীর জলের সামান্য তোড়ে সেকেন্ডের মধ্যে ভেঙে পড়ে নবনির্মিত 12 কোটি টাকা মূল্যের সেতুটি। সিকতির বিধায়ক বিজয় কুমার জানিয়েছেন, সেতু বিপর্যয়ের ঘটনাটি নির্মাণ সংস্থার মালিকের গাফিলতিতে ঘটেছে, কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। প্রশাসন পুরো বিষয়টি তদন্ত করে দেখছে। উল্লেখ্য, গত মার্চ মাসেই বিহারের সুপলেতে 984 কোটি টাকা মূল্যের একটি সেতু এভাবেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। ওই ঘটনায় তখন একজনের মৃত্যু হয়েছিল। অপরদিকে বাংলার মাটিতে পা রেখে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে চরম হুঁশিয়ারি বিজেপির বিধায়ক বিপ্লবের তথা ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রীর। শুধরে যান, না হলে আমরাই শুধরে দেব। বাংলায় আক্রান্ত বিজেপি কর্মীদের সঙ্গে দেখা করতে এসে মমতা ব্যানার্জিকে হুঁশিয়ারি ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজেপি নেতা বিপ্লব দেবের। রাজ্য স্বাস্থ্য দপ্তরে 2000-এর বেশি শূন্য পদে হচ্ছে নতুন নিয়োগ। শিক্ষক, চিকিৎসক, মেডিকেল টেকনোলজিস্ট, ফার্মাসিস্ট সহ মোট 20টি পদে এই দফায় প্রায় 2000 কর্মী নিয়োগের সিদ্ধান্ত নিল স্বাস্থ্য দপ্তর। এর মধ্যে নতুন 1600 এবং ভোটের জন্য এতদিন আটকে থাকা প্রায় 400 নিয়োগ করছে রাজ্য স্বাস্থ্য দপ্তর। মঙ্গলবার ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড সূত্রে এই খবর জানা গিয়েছে। প্রস্তাবিত নতুন নিয়োগের বড় অংশই হলো শিক্ষক, চিকিৎসক। মেডিকেল কলেজগুলিতে প্রায় 550 সহকারী অধ্যাপক নিয়োগ করবে দপ্তর। তালিকায় ফার্মাসিস্ট পদ রয়েছে প্রায় 300। বিভিন্ন ধরনের মেডিকেল টেকনোলজিস্ট পদে 700-র কাছাকাছি নিয়োগ হতে চলেছে। এছাড়া রয়েছে ফিজিওথেরাপিস্ট, ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট, জলপাইগুড়ির ইনস্টিটিউট অফ ফার্মাসির অধ্যাপক সহ অজস্র পদ। এই পদগুলি পূরণের জন্য আগামী 1 মাসের মধ্যে বিজ্ঞাপন দেওয়া হবে। পুজোর মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করে ফেলার লক্ষ্যে এগোচ্ছে রাজ্য স্বাস্থ্য দপ্তর। প্রায় 2 দশক দলের হয়ে প্রচার করার পর এবার নিজের হয়ে প্রচার করবেন প্রিয়াঙ্কা গান্ধী। প্রিয়াঙ্কা গান্ধী লোকসভা ভোটের আগে জোর জল্পনা ছিল রাজনীতিতে তার পদার্পণ হবে। এবার সংসদীয় রাজনীতিতে পা রাখছেন তিনি। সোমবার একথা কংগ্রেসের তরফ থেকে জানানো হলো। অর্থাৎ প্রায় 2 দশক দলের হয়ে প্রচার করবার পর এবার প্রিয়াঙ্কা গান্ধী প্রচারে নামবেন নিজের জন্যে।
রাহুল গান্ধী এই নির্বাচনে লোকসভা নির্বাচনে 2টি আসনেই জয়লাভ করেছেন। তবে সিদ্ধান্ত হয়েছে রাহুল গান্ধী কংগ্রেসের দীর্ঘকালের ঘাঁটি রায়বেরেলির সাংসদ হয়ে থাকবেন, অর্থাৎ ছাড়ছেন তিনি 1-এর আসনটি, আর সেখানে উপনির্বাচনে প্রার্থী হচ্ছেন প্রিয়াঙ্কা গান্ধী। সোমবার বৈঠকের পর একথা জানিয়েছেন মল্লিকার্জুন খাড়গে। প্রিয়াঙ্কা গান্ধীও ইতিমধ্যে জানিয়েছেন সেখানকার মানুষকে রাহুলের অনুপস্থিতি তিনি একেবারে বুঝতে দেবেন না, কঠোর পরিশ্রম করবেন, সাধারণ মানুষের স্বার্থে চেষ্টা করবেন একজন ভালো জনপ্রতিনিধি হবার। নাবালিকাকে যৌন নিগ্রহের অভিযোগে অভিযুক্ত কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী ইয়েদুরাপ্পা এবার সিআইডি দপ্তরে গিয়ে জিজ্ঞাসাবাদের মুখোমুখি প্রাক্তন মুখ্যমন্ত্রী। কর্ণাটক হাইকোর্টের নির্দেশ মেনে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হলেন পক্সো মামলায় অভিযুক্ত কর্ণাটক রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পা। সোমবার কর্ণাটক সিআইডির বিশেষ তদন্তকারী দলের দপ্তরে গিয়ে জিজ্ঞাসাবাদ পর্বে অংশ নেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। এক নাবালিকাকে যৌন নিগ্রহের মামলায় অভিযুক্ত ইয়েদুরাপ্পাকে গত মার্চে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছিল সিট, কিন্তু তিনি হাজির না হওয়ায় গত 12 জুন তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল। প্রসঙ্গত, ওই নাবালিকার অভিযোগের ভিত্তিতে গত মার্চে মামলা রুজু হয়েছিল প্রাক্তন মুখ্যমন্ত্রী ইয়েদুরাপ্পার বিরুদ্ধে। তদন্তের প্রয়োজনে তাকে গ্রেপ্তার করা হতে পারে বলে বৃহস্পতিবারই জানিয়েছিলেন সেই রাজ্যের কংগ্রেস পরিচালিত সরকারের পুলিশ মন্ত্রী জি পরমেশ্বর। প্রসঙ্গত, মার্চ মাসের গোড়ায় 17 বছরের ওই নাবালিকা এবং তার মায়ের অভিযোগের ভিত্তিতে 85 বছরের ইয়েদুরাপ্পার বিরুদ্ধে পক্সো আইনে মামলা রুজু করেছিল বেঙ্গালুরুর সদাশিবনগর থানার পুলিশ। গত 2রা ফেব্রুয়ারি ওই নাবালিকা এবং তার মা একটি প্রতারণার মামলায় সহায়তা চাইতে ইয়েদুরাপ্পার কাছে গিয়েছিলেন। সেই সময়ে যৌন নিগ্রহের ঘটনা ঘটে বলে অভিযোগ। বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা অর্থাৎ শত্রুঘ্ন সিনহার মেয়ে সোনাক্ষী সিনহার বিয়েতে যাচ্ছেন না বাবা শত্রুঘ্ন। মুসলিম জামাইয়ের জন্যই কি এমন সিদ্ধান্ত? ছড়াচ্ছে কিন্তু জল্পনা। 23 জুন মুম্বইতে জাহির ইকবালের সঙ্গে গাঁটছড়া বাঁধছেন সোনাক্ষী সিনহা। ইতিমধ্যে বলিউড তারকার বিয়ে নিয়ে নানান খবর ছড়িয়ে পড়ছে মুম্বই জুড়ে। যেমন শোনা যাচ্ছে শত্রুঘ্ন সিনহা নাকি হাজির থাকছেন না তার একমাত্র মেয়ের বিয়েতে। নিন্দুকদের দাবি মুসলিম পাত্রকে বিয়ে করার কারণেই নাকি এমন সিদ্ধান্ত নিয়েছেন পিতা শত্রুঘ্ন সিনহা। যদিও সোনাক্ষী সিনহার মামা জানিয়েছেন এই খবর একেবারেই ভ্রান্ত, একেবারেই ভুল। সোনাক্ষীর বিয়েতে হাজির থাকবেন শত্রুঘ্ন সিনহা। শুধু তিনি একটি কারণেই হতাশ, সোনাক্ষী নাকি তাকে কিছু না জানিয়ে বিয়ের তারিখ ঠিক করেছেন। বেশ কয়েক বছর ধরেই জাহির ইকবালের সঙ্গে প্রেম সোনাক্ষী সিনহার। এ নিয়ে সরাসরি কখনো কিছু বলেননি অভিনেত্রী, তবে জাহিরের সঙ্গে নানা পার্টি রেস্তোরাঁয় দেখা গিয়েছে সোনাক্ষী সিনহাকে। জানা যাচ্ছে আগামী 23 তারিখ জাহিরের সঙ্গে বিয়ে সারছেন অভিনেত্রী সোনাক্ষী সিনহা। তার আগে 19 জুন সঙ্গীত অনুষ্ঠান। তবে বলিউডে জোর গুঞ্জন ছড়িয়েছে শত্রুঘ্ন সিনহা নাকি মেয়ের বিয়েতে খুশি নন। যদিও অভিনেতা এ বিষয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে বলেছেন, বিয়ের খবরে আমি সিলমোহরও দিচ্ছি না, আবার উড়িয়েও দিচ্ছি না, সময় এর জবাব দেবে। ও সোনাক্ষী সিনহা যেটাই করবে আমার আশীর্বাদ সবসময় পাবে। মেয়ের প্রতিভা নিয়ে গর্ব বলিউড এর বর্ষিয়ান অভিনেতার। তিনি জানিয়েছেন, সোনাক্ষী আমার নয়নের মণি। অপরদিকে নরেন্দ্র মোদীর সাক্ষাতে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের দূত নজরে ইন্দো প্যাসিফিকের নিরাপত্তা। তৃতীয়বার প্রধানমন্ত্রী পদে শপথ নিয়েছেন নরেন্দ্র মোদী। তার এই সাফল্যের পর ভারতে এসেছেন আমেরিকার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান। সোমবার দিল্লিতে পা রাখেন তিনি, আর এদিনই সুলিভান সাক্ষাৎ করলেন নরেন্দ্র মোদীর সঙ্গে। বৈঠকে বসেন বিদেশমন্ত্রী জয়শঙ্করের সঙ্গেও। তার এই সফর দুদেশের সম্পর্ককে আরও মজবুত করবে বলে জানিয়েছে আমেরিকা। পাশাপাশি ইন্দো প্যাসিফিক অঞ্চলের নিরাপত্তা সুনিশ্চিত করতে আগামী দিনে দিল্লি ওয়াশিংটন আরও দৃঢ়ভাবে জোটবদ্ধ হয়ে কাজ করবে বলে জানা যাচ্ছে। 17 এবং 18 জুন দুদিনের বিদেশ সফরে এসেছেন জ্যাক সুলিভান। নরেন্দ্র মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানের আমন্ত্রণ জানানো হয়েছিল মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে, কিন্তু সেই সময় তিনি উপস্থিত থাকতে পারেননি। এই অনুষ্ঠানের কয়েকদিন পরেই দিল্লিতে এলেন সুলিভান। সোমবার তিনি দেখা করেন নরেন্দ্র মোদীর সঙ্গে। বিভিন্ন আন্তর্জাতিক বিষয় নিয়ে আলোচনা হয় দুজনের মধ্যে। তারপরে এক্স হ্যান্ডেলে নরেন্দ্র মোদী লেখেন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভানের সঙ্গে পরিচয় করুন। তার এই সফর দুদেশের সম্পর্ককে আরও মজবুত করবে। রাজ্যের 4 বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের জন্য আগামী 26 জুন থেকে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে বলে জানালো নির্বাচন কমিশন। এই রাজ্যের উপনির্বাচনে মোট 55 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এবার ব্যবহার করা হচ্ছে। তার মধ্যে বুথে ব্যবহার করা হবে 47 কোম্পানি, বাকি বাহিনী রাখা হবে স্ট্রং রুম পাহারা দেবার জন্য। নদিয়া রানাঘাট দক্ষিণ, উত্তর 24 পরগনার বাগদা, কলকাতার মানিকতলা, উত্তর দিনাজপুরের রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রে আগামী 10 জুলাই উপনির্বাচন হচ্ছে। ভোট গণনা হবে 13 জুলাই।
বকরি ঈদে গরু কুরবানি, ভয়াবহ হিংসায় উত্তাল ওড়িশার বালেশ্বর। জারি কারফিউ বন্ধ করা হলো ইন্টারনেট পরিষেবা। বকরি ঈদে গরু কুরবানি দেওয়া হয়েছে। মুসলিম সম্প্রদায়ের বিরুদ্ধে এমনটাই অভিযোগ তুলে ভয়াবহ হিংসায় উত্তাল হয়ে উঠল ওড়িশার বালেশ্বর। পরিস্থিতি এতটাই গুরুতর আকার নিয়েছে যে ওই এলাকায় ইন্টারনেট পরিষেবা পুরোপুরি বন্ধ করার পাশাপাশি এলাকায় কারফিউ জারি করেছে প্রশাসন। মোতায়েন করা হয়েছে বিশাল সংখ্যক পুলিশ বাহিনী। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বালেশ্বরের পাত্রপাড়া এলাকায় দুই সম্প্রদায়ের মানুষের সংখ্যা প্রায় সমান সমান। বকরি ঈদে এলাকায় গো হত্যা হয়েছে বলে সন্দেহ করেন এক সম্প্রদায়ের মানুষ। এলাকার কয়েকজন মুসলিম পরিবারের বিরুদ্ধে অভিযোগ তুলে চড়াও হয় তারা। মুহূর্তের মধ্যে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। একে অপরকে লক্ষ্য করে পাথর ছুড়ে দুই সম্প্রদায়। পুলিশ পরিস্থিতি সামাল দিতে এলে হিংসা আরও ভয়াবহ আকার নেয়। জানা গিয়েছে, হিংসায় ইতিমধ্যে 15 জন গুরুতর আহত হয়েছেন, 5 পুলিশ কর্মীও আহত হয়েছেন। পরিস্থিতি সামাল দিতে ইতিমধ্যে জেলা প্রশাসনের তরফে 144 ধারা জারি করা হয়েছে গোটা এলাকায়। সোমবার রাতে পরিস্থিতি আরও গুরুতর আকার নেয়। ইট পাথর কাচের বোতল নিয়ে দুই সম্প্রদায়ের লোক হামলা চালায় একে অপরের বাড়িতে। হিংসা ছড়িয়ে পড়ে গোলাপোখারি, মতিগঞ্জ, সিনেমা চক এলাকায়। এই সমস্ত জায়গায় একাধিক বাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ ওঠে। আগুন ধরানো হয় একাধিক বাড়িতে। পরিস্থিতি সামাল দিতে শূন্যে গুলি ছুড়তে হয় পুলিশকে। বালেশ্বরের পুলিশ সুপার সাগরিকা নাথ বলেন, হিংসা যাতে না ছড়ায় তার জন্য বালেশ্বরের শহর এলাকায় কারফিউ জারি করেছি আমরা। গুজব ছড়ানো আটকাতে ইন্টারনেট পরিষেবা বন্ধ করা হয়েছে। মাইকিং করা হচ্ছে গোটা এলাকায়। হিংসা ছড়ানোর ঘটনায় অভিযুক্তদের রীতিমতো কড়া পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানান পুলিশ সুপার। উল্লেখ্য নবীন পট্টনায়েকের বিজেডির নবীন সরকারের পতনের পর সম্প্রতি বিজেপি সরকার গঠিত হয়েছে ওড়িশায়। এই প্রথমবারের জন্য ওড়িশায় গঠিত হয়েছে বিজেপি সরকার। রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন মোহন মাঝি। তারপরে এই হিংসার ঘটনায় উদ্বেগ বাড়ছে রাজ্য জুড়ে। সাধারণ মানুষের কাছে শান্তি বজায় রাখার আবেদন জানিয়েছে নয়া বিজেপি সরকার। এক নজরে দেখে নেব আজকের ওয়েদার রিপোর্টটি। শুরুতে চোখ রাখছি উত্তরবঙ্গের জেলাগুলির দিকে। আজকে উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে লাল সতর্কবার্তা জারি। ভারী থেকে অতি ভারী বৃষ্টি, তার কিছু কিছু জায়গায় অতিরিক্ত ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা। এই জেলাগুলির কিছু কিছু জায়গায় আজকে 7 থেকে 20 সেন্টিমিটারের অধিক বৃষ্টিপাতের সম্ভাবনা। কালিম্পং, দার্জিলিং জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। কমলা সতর্কবার্তা জারি রয়েছে দুটি জেলায়। 7 থেকে 11 সেন্টিমিটারের মতো বৃষ্টিপাত হতে পারে দার্জিলিং, কালিম্পং জেলায় আজকে। উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদা জেলাতে হালকা মাঝারি বৃষ্টিপাত চলবে। 2-1টি জায়গায় 40 থেকে 50 কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা। দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলাতেই হালকা মাঝারি বৃষ্টিপাত চলবে। কিছু কিছু জায়গায় বজ্রপাতের সম্ভাবনা। জেলাগুলির উপর দিয়ে 30 থেকে 40 কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাবে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর। আপাতত এই মুহূর্তে বৃষ্টিপাত চলবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, তাই অস্বস্তিদায়ক গরম থেকে আপাতত মুক্তি মিলছে দক্ষিণবঙ্গবাসীর। আমাদের আজকের বাছাই করা এক্সক্লুসিভ সংবাদগুলো এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী গুরুত্বপূর্ণ সংবাদের সাথে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।